জি চাচিমা, এই বাদুরটাকে সামলাতে সামলাতেই তো আমার অর্ধেক জীবন শেষ। দেখেন তো, নিজের হাতটা ব্যান্ডেজ করে কি এক অবস্থা করে রেখেছে। আমি তো ওকে বলেছি, এরপর যদি এমন কিছু করিস তবে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। মৃত্তিকা আর সাবরিনা মুখ টিপে হাসলো। সাবরিনা বলল, মা, দেখেছো, মেহু আপু ঠিক তোমার মতো করেই তৃষা ভাবিকে বকেছে। তোমরা দুজন মিলে একটা টিম বানালে মন্দ হয় না। আদ্রিয়ান তখন টেবিলের অন্য প্রান্তে বসে আয়েশ করে ইলিশের কাঁটা বাঁধছিল। সে বাঁকা চোখে মেহসানার দিকে তাকিয়ে বলল, মাদার ইন্ডিয়া, তুমি মিস মিমিকে একটু সাবধানে খেতে বলো। উনি যেভাবে কথা বলছেন আর খাচ্ছেন, তাতে যে কোনো সময় মাছের কাঁটা ওর গলায় সার্জারির প্রয়োজন ঘটাতে পারে। আর ওনার হাই পিচ ভয়েস শুনলে তো এমনিতে ইলিশ মাছও ভয় পেয়ে প্লেট থেকে লাফ দেবে। মেহসানা আদ্রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, মিস্টার সার্জেন্ট, আপনি নিজের প্লেটে মনোযোগ দিন। আমার গলার কাটা বা ভলিউম নিয়ে আপনাকে ভাবতে হবে না। হামিদা বেগম আদ্রিয়ানকে ধমক দিয়ে বললেন, আদ্রিয়ান, মেহমান মেয়েটার সাথে এভাবে কথা বলিস না। ও কত কষ্ট করে তৃষাকে দেখতে এসেছে। আদ্রিয়ান কাঁধ নাচিয়ে বলল, রিক্সা ভাড়ার স্পন্সরশিপ থেকে শুরু করে এই শব্দ দূষণ সহ্য করা সবই তো আমার উপর দিয়ে যাচ্ছে। খাওয়ার মাঝপথে মেহসানা হঠাৎ সজোরে এক লোকমা মুখে দিল। হামিদা বেগম আজ তরকারিতে একটু ঝাল বেশি দিয়েছিলেন। ভুলবশত কাশ্মীরি মরিচের গুঁড়া একটু বেশি পড়েছে। মেহসানা প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে শ শ শব্দ করে জিভ বের করে বাতাস টানতে লাগলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আদ্রিয়ান এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর মুখে বলল, কি হলো মিস মিমি, হঠাৎ করে সাপের মতো শীষ দিচ্ছেন কেন? আমাদের মাদার ইন্ডিয়া কি তবে অজান্তেই নাগা মরিচের বদলে কোনো অগ্নিগোলক তরকারিতে মিশিয়ে দিয়েছেন? মেহসানা জ্বরের গ্লাসটা এক চুমুকে শেষ করে হাঁপাতে হাঁপাতে বলল। ছাল। আদ্রিয়ান খিলখিল করে হেসে উঠল। সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বিদ্রুপের স্বরে বলল, আরে না, এটা তো সাধারণ ঝাল। আপনার মতো সুপার গার্ল যে সামান্য মরিচের ঝালে এভাবে কুপোকাত হবে তা তো বুঝিনি। আপনি তো কিছুক্ষণ আগে ভাবিকে হিরোইজম নিয়ে লেকচার দিচ্ছিলেন, এখন নিজের বীরত্ব কোথায় গেল? এই ঝালটা স্রেফ আপনার ওই উচ্চস্বরের রেডিওটাকে একটু মিউট করার জন্য ন্যাচারাল মেডিসিন। মেহসানা রাগে আর ঝালে লাল হয়ে চেঁচিয়ে উঠল। আপনি একটা আস্ত অসভ্য লোক। কেউ এভাবে বিপদে পড়লে হাসে। চাচিমা, দেখেন আপনার ছেলে কি বলছে। হামিদা বেগম এবার আদ্রিয়ানের পিঠে সজোরে একটা চর বসিয়ে দিলেন। আদ্রিয়ান বিষম খেয়ে প্রায় কাশতে শুরু করলো। হামিদা বেগম কড়া সরে বললেন, আদ্রিয়ান, একদম চুপ কর বলছি। মেয়েটা ঝালে কষ্ট পাচ্ছে আর তুই ওকে খোঁচা দিচ্ছিস? তো লজ্জা করে না? যা, ফ্রিজ থেকে দই বের করে নিয়ে আয় ওর জন্য। আর একটা কথা বললে আজ তোকে ডাইনিং থেকে বের করে দেব। মৃত্তিকা আর সাবরিনা হো হো করে হেসে উঠল। সাবরিনা তৃষার কানে কানে বলল, ভাবি দেখেন, আমাদের বাড়িতে বিনোদনের অভাব নেই। আদ্রিয়ান ভাইয়াকে ধমক দেওয়ার জন্য আম্মুই সেরা। তৃষা তার সুস্থ বাম হাত দিয়ে মেহসানের মাথায় হাত বুলিয়ে দিল। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিটে মিটে হাসতে হাসতে বলল, আদ্রিয়ান ভাইয়া, আপনি বোধহয় ভুলে গেছেন মেহু কিন্তু লড়াকু মেয়ে। ঝাল কমলেও কিন্তু আপনার সুদে আসলে সব শোধ করে দেবে। আদ্রিয়ান দইয়ের বাটিটা মেহসানার সামনে ধপাস করে রেখে গজগজ করতে করতে বলল, শোধ তো অলরেডি হয়ে গেছে। মাদার ইন্ডিয়ার হাতের ওই প্রকাণ্ড চরটার দাম অনেক। মিস মিমি, আপনার এই ঝাল খাওয়া নাটক দেখার জন্য আমাকে আজ থেকে অনেক বড় মাসুল দিতে হলো। মেহসানা দইয়ের এক চামচ মুখে দিয়ে শান্তি পেল। সে বিজয়ী হাসি হেসে আদ্রিয়ানকে বলল, শাস্তি তো কেবল শুরু মিস্টার সার্জেন্ট। আপনি রিক্সা ভাড়া দিয়েছেন বলে কি ভেবেছেন আমি আপনার সব কথা মুখ বুজে সইব? নেভার। হামিদা বেগম স্নেহ ভরে মেহসানার দিকে তাকিয়ে বললেন, আদ্রিয়ানের কথা ছাড়ো মা, ও একটু ওই রকমই। তোমরা দুই বন্ধু মিলে আড্ডা দাও, আমি ফল কেটে আনছি। ডাইনিং টেবিলের এই খুনসুটি আর হাসাহাসিতে তৃষার ইঞ্জুরির ব্যথাটা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে অনুভব করল শুকনিরের এই প্রাণবন্ত মানুষগুলোর মাঝেই তার আসল সুখ লুকিয়ে আছে। সন্ধ্যা নেমেছে শুকনিরে। পশ্চিম আকাশে গোধূলির শেষ রক্তিম আভা তখনও বিলীন হয়নি।
তবে ডাইনিং হলের আড্ডাটা এখন ড্রয়িং রুমে এসে জমেছে। জানালার পর্দার আড়াল দিয়ে ফুরফুরে বাতাস লহর তুলছে। মৃত্তিকা, সাবরিনা, আডিয়ান আর মেহসানা মিলে তখনও আগে ডিনারে সে হাসাহাসি আর খুনসুটি রেশ টেনে চলেছে। তৃষা সোফার এক কোণে আছোয়া হয়ে বসে আছে। তার ল্যাভেন্ডার কামিজের ওপর ব্যান্ডেজ করা হাতটা এক বিষণ্ণ শুভ্রতা ছড়িয়ে রেখেছে। ঠিক তখনই সদর দরজার ভারী পাল্লাটা খুলে গেল। এক রাশ শীতল হাওয়া আর চিরচেনা সেই কাষ্ঠল পারফিউমের সুবাস নিয়ে ঘরে প্রবেশ করলো আর্য। সারাটা দিন বাইরের ধকল গেছে তার। শার্টের হাতা দুটো কোণই পর্যন্ত গোটানো, ঘাড়ের কাছে দু একটা বোতাম খোলা। তার এক হাতেই ল্যাপটপের ব্যাগ, আর অন্য হাতে ধরা বেশ বড় সড়ো একটা পলিথিন ব্যাগ, যার ভেতর দিয়ে উকি দিচ্ছে হরেক রকমের ফলের ছড়ি আর কিছু ওষুধের কৌটা। আর্যর উপস্থিতি মাত্রই ড্রয়িং রুমে সেই উচ্চকিত হাসাহাসি যেন এক পলকে স্থিমিত হয়ে গেল। সে কারো দিকে না তাকিয়ে একদম সরাসরি তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘকায় ছায়াটা তৃষার ওপর পড়তেই মেয়েটা একটু নড়ে চড়ে বসল। আর্য পকেট থেকে চাবির রিংটা চিপের উপর রেখে বেশ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এখন কেমন ফিল করছেন? ব্যথাটা কি সন্ধ্যার পর বেড়েছে নাকি আগের মতোই আছে? তৃষা হঠাৎ এমন সরাসরি প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল সবার চোখে মুখে তখন কৌতূহলী হাসি। সে আমতা আমতা করে বলল, না মানে এখন আগের চেয়ে অনেক বেটার। চাচিমার হাতে ঝাল তরকারি খাওয়ার পর তো মনে হচ্ছে সব ইনজুরি ভ্যানিশ হয়ে গেছে। আর্যর চোখের মণি দুটো স্থির হয়ে রইল তৃষার ফ্যাকাশে মুখে। সে হাতের ব্যাগটা তৃষার কোলের পাশে রেখে বলল, ঝাল খাওয়াটা আপাতত আপনার জন্য বিলাসিতা। পেইন কিলার খাওয়ার পর আপনার স্টোমাক সেন্সিটিভ হয়ে আছে, সো নো মোর স্পাইসি ফুড। আদ্রিয়ান পাশ থেকে একটু ফোড়ন কাটার লোভ সামলাতে পারল না। সে কপালে হাত দিয়ে ড্রামাটিক স্টাইলে বলল, আরে আর্য ভাই, আমরা এখানে বৈশাখী মেলা বসালাম আর তুমি এসে সরাসরি পেশেন্ট চেক আপ শুরু করলে। একবার তো জিজ্ঞেস করবে ছোট ভাইটা বেঁচে আছে কিনা। আর্য আদ্রিয়ানের দিকে এক পলক কড়া দৃষ্টিতে তাকিয়ে আবার তৃষার দিকে ফিরল। সে পলিথিন ব্যাগ থেকে একটা ছোট কৌটা বের করল। সেটা ছিল আদার মোরাব্বা আর কিছু টক লজেন্স। সে অত্যন্ত নিখুঁতভাবে ওষুধের স্ট্রিপগুলো গুনে গুনে তৃষার হাতের কাছে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার প্রেসক্রিপশন। রাতে ডিনারের পর এই দুটো ওষুধ মাস্ট। আর হ্যাঁ, পেইন কিলারের সাইড ইফেক্ট হিসেবে আপনার বমি বমি ভাব বা মাথা ঘোরানো হতে পারে। সেজন্য আমি এই আদার মোরব্বা আর লজেন্সগুলো এনেছি। যদি বমি আসে বা মুখটা তিতো লাগে, তবে এর সাথে সাথে ওগুলো একটা মুখে দেবেন। দিস ইজ ম্যান্ডেটরি। তৃষা লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। মেহসানা তৃষার কানে কানে ফিসফিস করে বলল, তোর ক্যাপ্টেন তো দেখি হোম সার্ভিস ক্লিনিকে কনভার্ট হয়ে গেছে, লজেন্স পর্যন্ত গুনে এনেছে। তৃষা মেহসানাকে কোনোই দিয়ে একটা গুঁতো মারল। আর্যর কানে কথাগুলো পৌঁছালো কিনা বোঝা গেল না, তবে সে ব্যাগ থেকে একটা ডালিম আর কিছু ইউই ফল বের করে টেবিলের ওপর রাখল। আদ্রিয়ান এবার আর্যর গম্ভীর ভাবটা আর ভাঙার জন্য সজোরে হেসে উঠল। সে সোফায় হেলান দিয়ে বলল, ও মাই ফাদার, আর্য ভাই তো দেখি আজ ফলের আড়তদার হয়ে গেছে। ভাবি আপনার তো দারুণ কপাল। আমরা যখন জ্বরে মরি তখন আর্য ভাই শুধু দূর থেকে বলে বেশি করে জল খাও আর ঘুমাও, আর আজ আপনার জন্য লজেন্স, মোরব্বা, কিউই, মিরাক্কেল, পিওর মিরাক্কেল। আর্যর জলটা মুহূর্তের জন্য একটু শক্ত হলো, কিন্তু সে তখন নিজেকে সামলে নিল। সে ডালিমটা হাতে নিয়ে আদ্রিয়ানের দিকে ছুড়ে দিল। আদ্রিয়ান সেটা লোফে নিতেই আর্য রুক্ষ স্বরে বলল, খুব যখন কথা বলতে পারছিস তখন এই ফলগুলো কেটে নিয়ে আয়। আর সাবরিনা, ওকে একটু সাহায্য করিস। তৃষা যেন নিজ হাতে কিছু কাটাকাটি করতে না হয়। ওনার ব্রেইন আর হাতের গ্র্যাভিটি কানেকশনটা এমনিতেই ডিসকানেক্টেড। নতুন করে কোনো ঝামেলা আমি চাচ্ছি না। আদ্রিয়ান ডালিমটা হাতে নিয়ে কপাল কুঁচকে বলল, বুঝলাম, মানে আমি এখন আপনার ফ্রেশ ফ্রুট সার্ভেন্ট। ঠিক আছে ভাইয়া, ভাবের সেবা বলে কথা। চলো সাবরিনা, মিস্টার ক্যাপ্টেনের অর্ডার বলে কথা। আদ্রিয়ান আর সাবরিনা রান্নাঘরের দিকে চলে যেতেই আর্য তৃষার দিকে শেষবারের মতো তাকিয়ে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি,
ডিনারের পর আমি যেন দেখি আপনি সঠিক সময়ে ওষুধগুলো নিয়েছেন। যদি না নেন তাহলে কাল সকালে আপনাকে পুনরায় হাসপাতালে নিয়ে ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করব। চয়েস ইজ ইয়ার্স। আর্য সিঁড়ি দিয়ে উঠতে শুরু করতেই মেহসানা আর মৃত্তিকা তিশাকে ঘিরে ফেলল। মেহসানার চোখ বড় বড় করে বলল, বাবা ত্রিশু, তোর জামাই দেখি সে কেয়ারি। মৃত্তিকা তৃষার সুস্থ হাতটা চেপে ধরে বলল, ভাবি, ভাইয়া তো এমনিতে খুব রাশভারী, কিন্তু আজ ওনার চোখে এক অদ্ভুত ভয় দেখছিলাম। উনি আপনাকে বকছে ঠিকই, কিন্তু আসলে উনি প্রচণ্ড প্যানিক। লজেন্স আনাটা তো কেবল বাহানা, উনি আসলে চাচ্ছেন আপনি যেন সুস্থ থাকেন। উপর থেকে আরেকটিবার ভেসে আসলো আর্যর কণ্ঠস্বর। ও হ্যাঁ, সন্ধ্যা টাইমে আপনার একটা মেডিসিন আছে, দেখুন ব্যাগের লেফট কর্নারে। তৃষা কিছুটা চড়া কণ্ঠে উত্তর দিল। আচ্ছা। ঠিক তৎক্ষণাৎ পাশ থেকে মেহসানা চাপা কণ্ঠে বলল, উনি কি সারাদিন বাইরে কেবল তোর ওষুধের লিস্টে মুখস্থ করেছে? নৈশভোজের আয়োজনে সকলের উপস্থিতিতে পরিপূর্ণ শুকনিরের ডাইনিং টেবিল। ওপরে ঝুলে থাকা ঝাড় লণ্ঠনের হলদেটে আলোয় পরিবেশটা যেন আরও মোহনীয় দেখাচ্ছে। ডাইনিংয়ে ইলিশের ঝোল আর গরম ধোয়া ওঠা ভাতের গন্ধে মহমহ করছে। অন্যান্য দিন তৃষা সবাইকে খাবার বেড়ে দেয়, তবে আজকে অসুস্থতার কারণে হামিদা বেগমই সেদিকটা সামলাচ্ছেন। মেহসানা আর আদ্রিয়ান সামনাসামনি বসা। মেহসানের পাশেই বসেছে টুইঙ্কেল। যেহেতু তৃষা আজ ওকে খাওয়াতে পারবে না, তাই সেই দায়িত্বটা মেহসানাই নিয়েছে। আদ্রিয়ান এক মনে ডাল বাটি থেকে পাতে নিচ্ছিল, আর মেহসানা ব্যস্ত টুইঙ্কেলকে মাছের কাঁটা বেছে খাওয়াতে। টুইঙ্কেল মাঝে মাঝে মেহসানার কানের কাছে মুখ নিয়ে আদ্রিয়ানের দিকে ইশারা করে ফিসফিস করছে, আর মেহসানা মিটি মিটি হাসছে। ঠিক তখনই আর্য ড্রয়িং রুম থেকে সোজা ডাইনিংয়ে প্রবেশ করলো। চোখে মুখে ক্লান্তি থাকলেও তার ব্যক্তিত্বের সেই তীক্ষ্ণতা কমেনি। সে এসে তৃষার ঠিক পাশের চেয়ারটা টেনে বসল। আর্যর উপস্থিতিতে মুহূর্তেই যেন টেবিলের কোলাহল একটু স্তিমিত হয়ে এলো। আর্য বসতে বসতে হামিদা বেগমের দিকে তাকিয়ে বেশ গম্ভীর স্বরে বলল, চাচিমা, তৃষার পায়ে শুধু ভাত আর ডাল দিলে হবে না, ওকে একটু বেশি করে প্রোটিন দিন। আর হ্যাঁ, ডক্টর বলেছে বেশি ঝাল বা রিচ ফুড যেন ও না খায়। আপনি ওর জন্য আলাদা করে কিছু সবজি বা হালকা মাছের কিছু রেখেছিলেন তো? হামিদা বেগম হেসে বললেন, হ্যাঁ রে বাবা, রেখেছি। তোমার হুকুম মানতে মানতে তো আমার নাজেহাল দশা। এই যে তৃষামা, এই হালকা মশলার মাছের ঝোলটা খাও। আর্য বাজার থেকে এটা তোমার জন্যই খুঁজে এনেছে। তৃষা আর্যর দিকে তাকাতে দেখলো আর্য অত্যন্ত নির্লিপ্ত মুখে নিজের গ্লাসে জল ঢালছে। আর্য নেবার সুযোগ পেয়ে ফোড়ন কাটল। শোনো মাদার ইন্ডিয়া, আর্য ভাইয়ের এই ডায়েট কন্ট্রোল শুধু তৃষ্ণা ভাবির জন্যই। আমরা তো এখানে স্রেফ সাইড ক্যারেক্টার। আর্য ভাই, তুমি কি আই লভ সিতে থাকতেও এমন ক্যালোরি মেপে খাবার খেতে নাকি? আজই প্রথমেই পুষ্টি বিজ্ঞানী ড্রেসটা পড়লে। আর্য আর চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, যাদের ব্রেইন এবং হাত ঠিকঠাক মতো কাজ করে না তাদের একটু হেলদি খাবার লাগে আজিয়ান। তুই বরং নিজের মাছের কাটা বাছায় ফোকাস কর। তৃষা বাম হাতে চামচ নাড়াচাড়া করতে করতে মৃদু স্বরে বলল, চাচিমা, এত কিছু লাগবে না, আমি ডাল দিয়েই খেতে পারবো। আর্য এবার সরাসরি তৃষার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, চুপচাপ মাছটা শেষ করুন। আপনার এই ল্যাকিং অফ প্রোটিন শরীর নিয়ে আমি আর কোনো অ্যাক্সিডেন্টাল স্টান্ট দেখতে চাই না। হাতটা সরানো দরকার, স্টাইল মারা পরে হবে। তৃষা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, মানুষটাকে একটু মিষ্টি করে কথা বলতে পারে না? মৃত্তিকা আর সাবরিনা এক কোণে বসে হাসাহাসি করছিল। সাবরিনা বলল, ভাইয়া, তুমি কি তৃষা ভাবির পার্সোনাল নার্স হিসেবে জয়েন করেছো? আমরা তো জানতাম ক্যাপ্টেনরা শুধু জাহাজে ইনস্ট্রাকশন দেয়, এখন দেখছি তারা ডায়েট চার্টও বানায়। আর্য গম্ভীর মুখে খাওয়ার এক লোকমা মুখে তুলে বলল, পরিবারের কেউ যদি অতিমাত্রায় কেয়ারলেস হয় তবে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হয়। আর তোমরা এত বেশি কথা না বলে খাওয়ার দিকে মন দাও। খাওয়ার মাঝখানে টুইঙ্কেল হঠাৎ বলে উঠল, পাপ্পা, তুমি তো কাল রাতে বানিকে খাইয়ে দিয়েছিলে, এখন কেন খাইয়ে দিচ্ছ না? দেখো, বানি বাঁ হাতে খেতে পারছে না।
পুরো টেবিলে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আদ্রিয়ান মুখ চেপে হেসে উঠল। মেহসানা তৃষার অস্বস্তি দেখে টুইঙ্কেলকে থামানোর চেষ্টা করলো, কিন্তু টুইঙ্কেল তো অবুঝ। ও তো শুধু যা দেখেছে তাই বারবার বলছে। আদ্রিয়ান বাঁকা হেসে বলল। কি আর্য ভাই? আর্য একটু বিচলিত না হয়ে তৃষার থালার দিকে তাকালো। দেখল তৃষা সত্যি বাম হাত দিয়ে মাছের কাঁটা বাঁচতে গিয়ে হিমশিম খাচ্ছে। সে নিজের খাওয়া থামিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তৃষার থালাটা নিজের দিকে টেনে নিল। পুরো টেবিলের সবার দৃষ্টি এখন আর্যর ওপর। সে অত্যন্ত নিখুঁতভাবে মাছের কাঁটাগুলো আলাদা করে ভাতের সাথে মেখে আবার তৃষার সামনে এগিয়ে দিল। এরপর শান্ত গলায় বলল। অসুস্থ হাত নিয়ে সার্কাস দেখানোর প্রয়োজন নেই, এটা খেয়ে নিন। তৃষা আর্যের এই অপ্রকাশিত যত্নের ধরন দেখে অবাক হলো। মানুষটা মুখে রুক্ষতা দেখালেও কাজে যে কতটা কেয়ারিং সেটা আজ আবার অনুভব করলো তৃষা। সে নিচু স্বরে বলল। থ্যাংক ইউ। আর্য সংক্ষেপে উত্তর দিল। থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই, খাবারটা ফার্স্ট শেষ করুন, ওষুধ খাওয়ার সময় হয়েছে। মেহসানা আড়ালে তৃষার পায়ে পা দিয়ে খোঁচা মারল। তৃষা ব্যস্ত কণ্ঠে তাকাতেই সে ফিসফিস করে বলল। তোর বরটা কিন্তু হেপি মাইরি, কি কেয়ারিং। তৃষা কটমটিয়ে তাকাতেই মেহসানা তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে টুইঙ্কেলের সাথে গল্পে লিপ্ত হলো। শুকনিরের ড্রয়িং রুম এখন হাসির ফড়ায় টইটম্বর। আড্ডার পারদ তখন তুঙ্গে। ড্রয়িং রুমের ঝাড়লণ্ঠনের আলো মেহসানার উত্তেজিত মুখের ওপর পড়েই ঝিকমিক করছে। আদ্রিয়ান একটা ডালিমের দানা মুখে ফেলে বেশ আয়েশ করে চিবিয়ে মেহসানার দিকে তাকালো। মিস মিমি, আপনার কথা বলার স্পিড তো দেখছি ট্রেনের চেয়েও বেশি। মেহসানা ভ্রুকুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। মিস্টার সার্জেন্ট, আপনার ডিকশনারিতে কি খোঁজা দেওয়া ছাড়া আর কোনো শব্দ নেই? আমি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করছি, তাতে আপনার কি পেট ব্যথা করছে? আচ্ছা, এটা কোথাকার? আদ্রিয়ান সোফায় আরও একটু হেলান দিয়ে বসলো। ব্যথা পেটে নয় মিস, কানে। আপনার হাই স্পিচ ভয়েস শুনে মনে হয় কোনো অপেরা সিঙ্গারের রিহার্সাল চলছে। তৃষা হেসে ফেল। ব্যান্ডেজ করা হাতটা সাবধানে বালিশের উপর রেখে বলল। আদ্রিয়ান ভাইয়া, মেহু কিন্তু রাগলে খুব ভয়ঙ্কর। ওর হাই পিচ ভয়েস তখন থান্ডারে কনভার্ট হয়ে যায়, সাবধান। টুইঙ্কেল মেহসানার কোলে বসে আদ্রিয়ানের দিকে আঙুল উঁচিয়ে বলল। চাচ্চু, তুমি মিমিকে পচা বলছো কেন? মিমি তো আমাকে কত সুন্দর গল্প শোনালো। তুমি কি জানো, মিমি বলেছে বানি যখন ছোট ছিল তখন সে ইঁদুর দেখে ভয় পেত। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। তৃষা চোখ বড় বড় করে মেহসানার দিকে তাকালো। মেহসানা জিভ কেটে বলল। সরি দোস্ত, মুখ ফসকে বেরিয়ে গেছে। আদ্রিয়ান এবার অটো হাসি দিয়ে উঠতেই তৃষা তাকালো ওর দিকে। সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়েও বলল। সরি সরি, বাট ইঁদুর? সিরিয়াসলি ভাবি, যে মেয়ে সুপার ওম্যান হয়ে রাস্তায় গাড়ি থামাতে যায় সে কিনা ইঁদুর দেখে ভয় পায়? আর্য ভাইকে বলতে হবে নেক্সট টাইম আপনাকে শাসন করার জন্য গাদা গাদা লজেন্স নয়, জাস্ট একটা প্লাস্টিকের ইঁদুর যথেষ্ট। হাসাহাসি যখন চরমে ঠিক তখনই সিঁড়িতে ভারী পদক শব্দ পাওয়া গেল। আর্য নেমে আসছে। গায়ে এখন একটা হালকা ধোয়াটে রঙের টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো এলোমেলো, চোখে সেই চিরাচরিত রাশভারী চাহনি। ঘরের ভেতর ঢুকতেই হাসির শব্দটা একটু স্তিমিত হয়ে এলো। আর্য সরাসরি তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। হাসা হাসিটা একটু কমান, অতিরিক্ত হাসলে আপনার ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে, যা আপনার ইনজুরির হিলিং প্রসেসে বাধা দেবে। মেহসানা ফিসফিস করে তৃষার কানে বলল। তোর এই লর্ড কার্জন তো দেখি রোবটের মতো কথা বলে, হাসতেও নিষেধ করছে। আর্য মেহসানার দিকে একবার তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর চিপের ওপর রাখা ওষুধের ব্যাগের দিকে ইশারা করে তৃষাকে বলল। 9:10 আপনার ওষুধের টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে। আদ্রিয়ান তোকে বলেছিলাম না খেয়াল রাখতে? তুই তো দেখছি ডালিম আর আড্ডায় মুশগুল। আদ্রিয়ান তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে জিপ কামড়ে বলল। সরি আর্য ভাই, মিস মিমির রেডিও শুনতে শুনতে সময়টা খেয়াল করিনি। আর্য নিজে এগিয়ে এসে ওষুধের স্ট্রিপ থেকে একটা বড় নীল রঙের ট্যাবলেট আর একটা ক্যাপসুল বের করলো। এক গ্লাস পানি নিয়ে তৃষার হাতে দিয়ে বলল। নিন, কোনো ওজোর আপত্তি শুনবো না। আর ওষুধ
গিলে আমাকে জানাবেন। তৃষা মুখটা তিতকুটে হওয়ার ভয়ে কুচকে বলল, এত বড় ঔষধ একটু পরে খেলে হয় না? আর্য ভ্রু উঁচিয়ে তাকালো। আমি কি অপশন দিয়েছি? ইট ইজ অ্যান অর্ডার, চটপট খেয়ে নিন। তৃষা অগত্যা আর্যর চোখের শাসনের কাছে হার মারল। ওষুধটা গিলে যখন সে মুখ বিকৃত করছিল, তখন আর্য ব্যাগের কোণ থেকে সেই লজেন্সের প্যাকেটটা বের করে একটা লজেন্স তৃষার সুস্থ হাতের তালুতে রাখল। আর্যের পাশ থেকে মিটি মিটি হেসে বলল, আর্য ভাই, ডালিমটা কিন্তু দারুণ ছিল, কিন্তু তোমার এই কড়া পাহারা দেখে মনে হচ্ছে তৃষা ভাবি কোনো পেশেন্ট নয়, বরং তোমার ইউনিটের নতুন কোনো রিক্রুট। আর্য ওর কথার উত্তর না দিয়ে করিডোর দিয়ে গটগট করে চলে গেল। ও চলে যেতেই আর্যের মেহসানার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মিস মিমি, আপনি চাইলে আজ রাতে এখানেই থেকে যেতে পারেন। তৃষার সাথে কথা বলার মানুষ থাকলেও হয়তো একটু বেটার ফিল করবে। তবে শর্ত একটাই, রাত 12টার পর শুকনিরে শব্দদূষণ আইনত দণ্ডনীয়। মেহসানা মুখ লুকিয়ে ঝগড়াটে কণ্ঠে আদ্রিয়ানকে দু একটা ধমক দিতে গেল। সে কিছু বলার আগেই আর্যর কণ্ঠস্বরে থামল তারা। তৃষা, আজকে আর বেশি রাত জাগবেন না, ঘুমিয়ে পড়ুন। তৃষা হতচকিত নয়নে উপরে তাকালো। ততক্ষণে উত্তর দিকের করিডোরে পাড়ি জমিয়েছে চলে গিয়েছে। এদিকে সবাই নিজেদের কথোপকথন বাদ দিয়ে মশগুল হয়েছে তৃষা আর আর্যকে নিয়ে দুষ্টুমিতে। সে কি, আর্যর অত বড় রুম থাকতে তৃষা এখনো অন্য রুমে ঘুমায় মানে? আর তাছাড়া ওটা তো সচরাচর গেস্ট রুম হিসেবে ইউজ হয়। ওখানে তো আজ মেহেসানা মা আর সাবরিনা মৃত্তিকাদের থাকতে দিব। এতক্ষণ সব ঠিকই চলছিল। হঠাৎ হামিদা বেগমের এমন কথায় ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে ভ্রুকুচকে তাকালো আর্য। হামিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি ইউজুয়ালি একা একা থাকতে অভ্যস্ত, আর তাছাড়া বাড়িতে তো আরো অনেক রুম আছে, ওখানেই তো ঘুমিয়ে পড়লে হয়। হামিদা বেগম এবার হাত নেড়ে আর্যকে থামিয়ে মাতৃসুলভ শাসনে বললেন, আরে রাখো তোমার ফাইল। মেয়েটার ডান হাতটা পুরো অকেজো হয়ে আছে, রাতে পাশ ফিরতে গেলেও কারো সাহায্য লাগবে। মেহসানা আর মৃত্তিকা সাবরিনারা তো পাশের রুমে হুল্লোড় করবে, ওর ঘুমের ব্যাঘাত হবে। আর্য, তুমি কি এতটাই কাণ্ডজ্ঞানহীন যে নিজের স্ত্রীকে এই অবস্থায় একা ছাড়বে? তৃষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডটা তখন গলার কাছে সে ধুকপুক করছে। আর্যর এই গম্ভীর আর পারফেক্টলি সাজানো রুমে সে থাকবে ভাবতেই তার হাত পা হিম হয়ে আসছে। সে আমতা আমতা করে বলল, চাচিমা, আমি ঠিক আছি, মেহু তো আছেই, ও আমাকে হেল্প করবে। ঠিক তখনই টুইঙ্কেল ওদের মাঝখানে দাঁড়িয়ে দুই কোমরে হাত দিয়ে বিজ্ঞের মতো মাথা নাড়ল। সে আর্যর দিকে তাকিয়ে ছোট উল্টে বলল, পাপ্পা, তুমি মিছামিছি বাহানা দিচ্ছ কেন? আমি তো কতবার বলেছি আমি পাপ্পার বাণীর মাঝখানে ঘুমোবো, কিন্তু তোমরা তো একসাথে ঘুমোও না। আজ বাণী অসুস্থ, পাপা তুমি বাণীকে স্টোরি শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর হ্যাঁ, বাণী কিন্তু রাতে ভয় পায়, তুমি ওর হাত শক্ত করে ধরে রেখো। টুইঙ্কেলের এই বিস্ফোরক মন্তব্যে আর্য ও তৃষা দুজনেই যেন মাটির সাথে মিশে গেল। আজিয়ান এক কোণে বসে মুখ চেপে হাসতে হাসতে লাল হয়ে গেছে। হামিদা বেগম এবার চূড়ান্ত রায় ঘোষণা করলেন, ব্যাস, টুইঙ্কেল যখন বলেছে তখন আর কথা নেই। আদ্রিয়ান, যা তো বাবা, তৃষার টুকটাক দরকারি জিনিসগুলো আর্যর রুমে রেখে আয়। আর আর্য, তুমি মুখ কালো করে থেকো না, নিজের দায়িত্ব পালন করা শেখো। আর্য দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করলো। সে বুঝল চাচিদের জেদ আর টুইঙ্কেলের আবদারের সামনে তার পেশাদারি গাম্ভীর্য আজ অচল। সে চেয়ার ছেড়ে ওঠার সময় তৃষার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ঠিক আছে, তবে রুমে গিয়ে যেন আবার সারা রাত বকবক শুরু না হয়। করিডোর দিয়ে আর্যর পিছু পিছু হাঁটাটা তৃষার কাছে আজ মনে হচ্ছে যেন কোনো এক অজানা দ্বীপের অভয়ারণ্যের দিকে যাত্রা। হামিদা বেগম অত্যন্ত যত্ন করে তৃষার প্রয়োজনীয় সবকিছু আজিয়ানের হাতে আর্য রুমে পাঠিয়ে দিয়েছেন। যাবার আগে তৃষার চিবুক ছুঁয়ে ইশারে অভয় দিয়ে গেছেন তিনি। কিন্তু তৃষার ভেতরে তখন প্রশান্ত মহাসাগরের চেয়ে উত্তাল ঢেউ। সে মনে মনে আর্যকে লক্ষ্য করে অজস্র বাক্যবাণ ছুড়ল।
আর্য রুমের দরজাটা যখন মৃদু শব্দে খুলে গেল, তৃষা থমকে দাঁড়ালো। পুরো রুমটা ঠিক আর্যর ব্যক্তিত্বের মতোই, আভিজাত্যপূর্ণ, ছিমছাম এবং কিছুটা শীতল। অফ হোয়াইট দেওয়াল, এক পাশে বইয়ের বিশাল তাক, আর অন্য পাশে কাচের জানালা দিয়ে বাহিরের অন্ধকার আকাশটা দেখা যাচ্ছে। বিছানার ধবধবে সাদা চাদর পাতা। আর্য ল্যাপটপের ব্যাগটা টেবিলের ওপর রেখে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কেন? বিছানায় গিয়ে বসুন। আপনার ওষুধের ড্রাউজিনেস শুরু হতে বেশি সময় লাগবে না। তৃষা মুখ কুঁচকে বিছানার এক কোণে বসল। আর্য তখন আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করছিল। তার প্রতিটি কাজ এত নিখুঁত যে তৃষার নিজের অগোছালো স্বভাবের কথা মনে করে আরও বেশি আড়ষ্টতা বোধ হলো। সে বাম হাত দিয়ে নিজের ওড়নাটা বারবার ঠিক করছিল। এক বিছানায় এই গাম্ভীর্যের মূর্তির সাথে রাত কাটানো ভাবতেই তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হঠাৎ আর্য তার সামনে এসে দাঁড়ালো, হাতে সেই আদার মোরব্বা আর জলের গ্লাস। সে টিউবের ওপর গ্লাসটা রেখে তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার তাকালো। ব্যথা কি এখন বেশি টনটন করছে? যদি করে তবে বরফ দিতে পারি। অযথা চেপে রাখবেন না। তৃষা মাথা নিচু করে বলল, না, এখন ঠিক আছে। আপনি আপনি ঘুমান। আমি একপাশে গুটি-সুটি মেরে শুয়ে থাকবো, ডোন্ট ওয়ারি। রাতে বিছানায় ফুটবল খেলার অভ্যেস আছে আমার, তবে নিজেকে সামলে নিব। তৃষার মুখে বিছানায় ফুটবল খেলার কথা শুনে আর্যর কুঞ্চিত হৃদয় যেন আরও খানিকটা কুঁচকে গেল। সে হাতের জলের গ্লাসটা টিউবের ওপর রাখতে রাখতে আর চোখে তৃষার দিকে তাকালো। লোকটার চাহনিতে আজ এক বিচিত্র মিশ্রণ, বিরক্তি নাকি প্রচ্ছন্ন কৌতুক তা বোঝা দায়। ও গম্ভীর গলায় বলল, ফুটবল খেলার শখ থাকলে কাল সকালে মাঠে নিয়ে যাব। আপাতত এই অকেজো হাতটা নিয়ে শান্ত হয়ে একপাশে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, মাঝরাতে যদি অভ্যাসবশত লাথি মেরে আমাকে বিছানা থেকে ফেলার চেষ্টা করেন, তবে কিন্তু পরের দিন সকালে আপনার ওই ফুটবল রিটায়ারমেন্ট ঘোষণা করতে বাধ্য হব। ইজ দ্যাট ক্লিয়ার? তৃষা মনে মনে ভেঙচি কাটল। মুখে বিনয়ের অবতর সেজে বলেও মনে মনে বিড়বিড়িয়ে উঠল, উফ, মানুষটা কি রসকসীন, একতাল পাথর। একটু রসিকতাও বোঝে না, সারাক্ষণ যেন প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে হুকুম ঝাড়ছে। তবে তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আর্য ফের বলল, গুটিসুটি মারার প্রয়োজন নেই। বিছানাটা যথেষ্ট বড়। আর হ্যাঁ, টুইঙ্কেল আজ জেদ করছিল আমাদের মাঝখানে শোয়ার, কিন্তু ওর ঘুমের ঘরে হাত পা ছোড়ার অভ্যেস আছে। আপনার ইনজুরিতে লেগে যেতে পারতো বলে আমি ওকে চাচিমার কাছে পাঠিয়েছি। সো ডোন্ট ওয়ারি। নিশুতি নিস্তব্ধতায় মোড়া। দূর হতে ভেসে আসছে ঝিঝি পোকার একটানা আওয়াজ। আর্য করিডোরের পার্শ্ববর্তী একটা কাউচে শুয়েছে। ও একপাশে ল্যাম্পোস্ট জ্বালিয়ে নিবিষ্ট মনে একটা ইংরেজি সাহিত্যিক পড়ায় ব্যস্ত। আর তৃষা বিছানার এক প্রান্তে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। জানালার ভারী পর্দার ফাঁক দিয়ে গলিয়ে আসা চাঁদের নানালো ঘরের আসবাবপত্রের ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা এপস ওপস করার চেষ্টা করছিল, কিন্তু তার ব্যান্ডেজ করা হাতটি যেন এক অবাধ্য বোঝা। ওষুধের ঘরে তার দুচোখ ভেঙে ঘুম আসার কথা থাকলেও এক অজান অস্বস্তি আর ভয়ের চোরাবালি তাকে গ্রাস করছে। আর্য রুমের এই হাড়হিম করা শৃঙ্খলার মাঝে সে নিজেকে খুব বেমানান অনুভব করছে। হঠাৎ করেই বাতাসের ঝাপটায় জানালার পাল্লাটা সশব্দে নড়ে উঠল। সেই আকস্মিক শব্দে তৃষার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হলো অন্ধকার কোণ থেকে কেউ যেন তাকে দেখছে। ছোটবেলার সেই ভূতের গল্পের স্মৃতিগুলো একে একে ভিড়ল মস্তিকে। সে কুঁকড়ে গিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, উফ, রুমটা এত অন্ধকার কেন? ঠিক তখনই ল্যাম্পের আলোটা হুট করে নিভে গেল। সম্ভবত বাল্বটা ফিউজ হয়েছে, কিংবা আর্য নিজেই নিভিয়ে দিয়েছে। ঘোর অন্ধকারে তৃষার দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে কাঁপা কাঁপা গলায় ডাকল। মিস্টার। সে কোনো সম্বোধন খুঁজে পেল না, তবুও ভয়ে ভয়ে বলল, আপনি কি জেগে আছেন? তৃষার গলার সেই অসহায়ত্ব আর্যর কানে এড়ালো না। সে মুহূর্তেই কাউচ ছেড়ে উঠে এলো। অন্ধকারের সেই নিখুঁত আন্দাজেই দেয়ালের মেইন সুইচে চাপ দিল। মুহূর্তেই প্রজ্বলিত হলেও তীব্র পাওয়ারের রড লাইট। আধারাচ্ছন্ন পরিবেশ মুহূর্তেই স্বচ্ছ আলোয় আলোকিত হলো। আর্য দ্রুত পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। তৃষার ফ্যাকাশে মুখ আর কপালে জমে বিন্দু বিন্দু ঘাম দৃষ্টি গত হতেই ও ভ্রুকুচকে উদ্বেগ মিশ্রিত কণ্ঠে বলল,